মুহিব শুনতে পাচ্ছ? ওয়ালাইকুম স্যার। জি স্যার। শুনতে পাচ্ছ? জি স্যার। তাহলে ক্লাস শুরু করার আগে তোমরা যদি সালাম কালাম না দাও, আমি তো সালাম কালাম দিয়েছি, তো এটা তো উত্তর তো দেওয়ার দরকার, তাই না? স্যার দিয়েছি স্যার, নেটে সমস্যা করছে এখানে। তো তুমি কিভাবে যে সালাম দিলা এইখান পর্যন্ত তো পৌঁছাচ্ছে না। যাই হোক, সালাম কালাম দিতে হবে এবং আমিও দিচ্ছি, হ্যাঁ। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ওয়া আসসালাম স্যার। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। তোমরা ওয়ালাইকুম সবাই আসসালাম। ভালো আছো? জি স্যার, আলহামদুলিল্লাহ। আপনি আলহামদুলিল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। অ্যাসাইনমেন্ট কেমন লিখছো বলো তো? তোমরা ভালোই। অ্যাসাইনমেন্ট কেমন লিখছো? ভালো। অনেকেরই ভালো হয়েছে, আবার অনেকেরই ভালো হয়নি। দয়া করে অ্যাসাইনমেন্ট গুলো, বাংলার অ্যাসাইনমেন্ট গুলো খুব সুন্দর করে লিখবা। আমি বারবার বলছি হাতের লেখা পরিষ্কার করো, হাতের লেখা পরিষ্কার না করলে কিন্তু নাম্বার বেশি ভালো পাবা না। কারণ ওখানে আমাদের অপশন আছে, আমি ওইভাবেই মূল্যায়ন করি। যাদের হাতের লেখা ভালো তাদের আমি সুন্দর নাম্বার দিই, যাদের হাতের লেখা খারাপ তাদেরকে আমি একটু কম দিই। দেখো, আজকে তোমাদের শিডিউলে আছে বিরাম চিহ্ন। বিরাম চিহ্ন কাকে বলে এটা আগে আমাদেরকে জানতে হবে, তাই না? দেখো, ইয়েস বাংলা স্যার। ভাষা, বাংলা ভাষা যখন আমরা বাংলা ভাষায় যখন আমরা কথা বলি তখন হচ্ছে কি, আমরা কখনো একটু বেশি থামি, আবার হচ্ছে কি কখনো একটু কম থামি, আবার কখনো প্রশ্ন করি, আবার কখনো কি আনন্দ, দুঃখ এগুলোকে প্রকাশ করি। করি না, করি না? ইয়েস তাহলে স্যার। করি। এগুলোকে যদি আমরা প্রকাশ করতে চাই তাহলে আমাদেরকে বিরাম চিহ্ন ব্যবহার করতে হবে। ঠিক আছে? গত ক্লাসের পাঠ নিয়ে আমি আলোচনা করলাম না, কারণ হচ্ছে বিরাম চিহ্নর চ্যাপ্টারটা খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার এবং এটা বুঝতে হবে ভালো করে। দেখো, তাহলে আমাদেরকে প্রথমেই জানতে হবে বিরাম চিহ্ন কাকে বলে, নাকি? দয়া করে এক্ষুনি লিখে নাও, দয়া করে এক্ষুনি লিখে নাও। বাক্যের অর্থ সুস্পষ্ট ভাবে বোঝাবার জন্য বাক্যের মধ্যে বা বাক্যের শেষে কিংবা বাক্যের আবেগ, আনন্দ, বেদনা, দুঃখ, জিজ্ঞাসা ইত্যাদি প্রকাশের উদ্দেশ্যে বাক্য গঠন, বাক্য গঠনে যেভাবে বিরতি দিতে হয় এবং লেখার সময় বাক্যের মধ্যে তা দেখানোর জন্য যেসব সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় তাকেই বিরাম চিহ্ন বলে। আমি আরেকটু ছোট করে দিচ্ছি, দেখো।
হয়েছে? বাক্যের অর্থ সুস্পষ্ট। বাক্যের অর্থ সুস্পষ্ট ভাবে বোঝাবার জন্য বাক্যের মধ্যে, শেষে কিংবা আনন্দ, দুঃখ, আবেগ ইত্যাদি প্রকাশ করার জন্য আমরা যে সকল সাংকেতিক চিহ্ন ব্যবহার করি তাকে বিরাম চিহ্ন বলে। উঠিয়েছে সবাই? ইয়েস স্যার। উঠিয়েছো না না উঠিয়ে ইয়েস স্যার বলছো? যদি না উঠিয়ে ইয়েস স্যার বলো তাহলে কিন্তু তোমরা নিজেরাই ঠকবা। অবশ্যই এটা উঠিয়ে নাও। এখন দেখো আমরা আজকে শিখবো কি, বিরাম চিহ্নের অপর নাম কি। এটা তো আমরা কি শিখলাম? সংজ্ঞা শিখলাম, তাই না? তাহলে হচ্ছে বিরাম চিহ্নের অপর নাম জ্যোতি চিহ্ন বা হচ্ছে কি ছেদ চিহ্ন। ঠিক আছে? এটা কি মুছে দিব? ইয়েস স্যার। সবার স্যার। হয়েছে? সবার স্যার। হয়েছে? ইয়েস স্যার। আচ্ছা, শেষের গুলো রাখলাম। এই প্রশ্নটা অনেক আসে, বুঝতে পেরেছ? বিরাম চিহ্নের অপর নাম কি? জ্যোতি চিহ্ন বা চিহ্ন। ঠিক আছে? আবার দেখো আমরা আরো জানবো যে প্রান্তিক বিরাম চিহ্ন কয়টি ও কি কি। আমি সবগুলো মুছে দিলাম। প্রান্তিক বিরাম চিহ্ন কয়টি ও কি কি, কে বলতে পারবা? যদিও বা তোমরা এগুলো ষষ্ঠ শ্রেণীতে পড়ে আসছো, তারপরে দেখি কার কতটুকু মনে আছে। প্রান্তিক বিরাম চিহ্ন স্যার 18টি। সবগুলো কি প্রান্তিক? প্রান্ত মানে কি বলতো? শেষে। প্রান্তিক অর্থ হচ্ছে শেষ। প্রান্তিক বিরাম চিহ্ন হচ্ছে তিনটি। দাড়ি। তিনটি। এক নাম্বার হচ্ছে কি দাড়ি, দুই নাম্বার হচ্ছে প্রশ্ন চিহ্ন, প্রশ্ন চিহ্ন, আর হচ্ছে তিন নাম্বার কি বলতো? বিস্ময় চিহ্ন। বিস্ময় চিহ্ন। বুঝতে পেরেছ? প্রান্তিক বিরাম Yes, sir. চিহ্ন এই তিনটি। এখন দেখো তোমাদের যদি এরকম প্রশ্ন আসে যে বিরাম চিহ্ন কতটি, যদি এরকম প্রশ্ন আসতেই পারে, ঠিক আছে, যে বিরাম চিহ্ন কতটি, এটা উঠিয়েছ? বিরাম চিহ্ন কতটি, তাহলে এরকম যদি প্রশ্ন আসে তাহলে অবশ্যই দিবা 12টি। 12টি। বুঝতে পেরেছো? কারণ হচ্ছে আমাদের যে প্রশ্নগুলো হয় এই প্রশ্নগুলো থেকে তোমাদের এই প্রশ্নটা না দেওয়ারই কথা, কারণ এটা উল্লেখ করা নাই। তো আমি কিসের জন্য বুঝিয়ে দিচ্ছি যে এই বিরাম চিহ্ন থেকে তুমি যখন হচ্ছে বিসিএস থেকে বিসি বিসিএস সহকারে যতগুলো পরীক্ষা তুমি দিবা, চাকরির পরীক্ষা, বুঝতে পেরেছো, জব রিলেশন যতগুলো পরীক্ষা হবে সব পরীক্ষাতেই এই প্রশ্নটা প্রায় আসে যে বিরাম চিহ্ন কতটি। এর উত্তরটাই হচ্ছে কত? 12টি। এবং এটা হচ্ছে রেফারেন্স দিবা বোর্ড বই নবম শ্রেণী। ঠিক আছে? বোর্ড বই নবম শ্রেণী। এবং এটাই থাকে বোর্ড বই নবম শ্রেণী অনুযায়ী আমাদের এই চাকরির, অর্থাৎ হচ্ছে চাকরি বা জবের জন্য যে পরীক্ষাগুলো আমরা দিই সেগুলোতে আমাদের এটা লিখতে হয়। বুঝতে পেরেছো? লিখিত বাক্যে ছেদ বা বিরাম চিহ্ন বোঝানোর জন্য যে সব চিহ্ন ব্যবহার করা হয় আমরা লিখার সময়তেই কিন্তু এটা ব্যবহার করে থাকি।
তাই না? বিরাম চিহ্নের যে প্রকাশ সেটা কি আমরা লেখার সময়তেই তো করি, নাকি বলার সময়তে? কথা বলতে বলতে কি এইখানে কমা, এখানে প্রশ্ন চিহ্ন, এগুলো আমরা বলি? আমরা যখন নো স্যার। বলি তোমার নাম কি, তারপরে বলি যে প্রশ্ন চিহ্ন, বলো। আমরা কিন্তু এটা না স্যার। কখনোই বলি না। কারণ হচ্ছে যে যদি বলি যে তোমার নাম কি প্রশ্ন চিহ্ন, তাহলে লোকে অনেকেই বলবে যে ছেলেটা মনে হয় পাগল হয়ে গেছে। তোমার নাম কি মানে আমরা বুঝে নিই যে এই বাক্যটি হচ্ছে কি প্রশ্ন চিহ্ন। এই বাক্যটি হচ্ছে প্রশ্ন করা হয়েছে, তার কারণে এখানে প্রশ্ন চিহ্ন হবে। তারপরে কি এরকম বলি যে আমার নাম মমিনুল ইসলাম দাড়ি, এটা বলি? বলি না। আমরা এরকমও বলি না যে আমি যদি কাজ করি কমা তারপরে সুখ পাবো, এরকম বলি? অবশ্যই বলি না। শুধুমাত্র এটা লিখার ক্ষেত্রেই ব্যবহার করা হয়। বিরাম চিহ্নের ব্যবহার হয় কখন, বলো? লিখার ক্ষেত্রে। লিখার ক্ষেত্রে বিরাম চিহ্নের ব্যবহার হয়, লিখার ক্ষেত্রে। তাহলে বলা হচ্ছে দেখো, বাক্যের অর্থ ঠিক ঠিক বোঝানোর জন্য বাক্যের মধ্যে এক বা একাধিক জায়গা অল্প সময় কিংবা বেশি সময় থামার প্রয়োজন হয়। তাহলে দেখো আমরা যতগুলো বিরাম চিহ্নের কথা বলছি, কতগুলো? 12টি, যদিও তোমাদের বইয়ে আরো বেশি আছে। তো এই যে সব বিরাম চিহ্নতে কি একই পরিমাণে সময় থামতে হয়, বলো তো? তোমাদের স্যার। নো তোমাদের স্যার। একটা প্রায় পরীক্ষাতে আসে যে কমা থাকলে কতক্ষণ থামতে হয়, বলো তো? কমা থাকলে কতক্ষণ থামতে হয়, এরকম কি কোনো প্রশ্ন তোমরা পড়েছে কখনো? স্যার 1 সেকেন্ড। এক স্যার সেকেন্ড এক না, এক এক বলতে বলতে, কি সময় এক লাগে? বলতে যে সময় লাগে, এক বলতে যে সময় লাগে সে সময় হচ্ছে কি কমা হয়। বুঝতে পেরেছো? এটা হচ্ছে কি কমা। তাহলে এক বলার দ্বিগুণ সময়, দ্বিগুণ সময় থামতে হয়, সেটা কোনটা বলো তো? দাড়ি। সেমিকোলন। সেমিকোলন। বুঝতে পেরেছো? এগুলা তোমাদেরকে জানতে হবে। এবং আমরা সবটাতেই একই সমান থামি না, কোনোটাতে কম থামি, কোনোটাতে বেশি থামি। এই থামার সাধারণ নিয়ম, সাধারণ নাম হচ্ছে বিরাম। আমরা কি বিরাম মানে কি বলতো? আরাম করা বা হচ্ছে প্রশান্তি লাভ করা, তাই না? কথা বলতে বলতে একটু থামলাম, জিরিয়ে নিলাম, বা একটু শান্তি লাভ করলাম। আমরা যখন কথা বলি তখন একটি বাক্যের সবটুকু অংশ এক নিঃশ্বাসে উচ্চারণ করতে পারি না। আমরা কি পারি? নো স্যার। অনেক বাক্য আছে, আমি আমি ভাত খাই, এতটুকুই শুধু তো একটা বাক্য হয়ে যায় না। বাক্যর সংজ্ঞা কি? এক বা একাধিক শব্দ একত্রে বসে যখন একটা মনের ভাব অর্থাৎ বক্তার মনের ভাব, সম্পূর্ণভাবে। বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করছে, তখন তাকে বাক্য বলছি। তাহলে আমরা যখন যৌগিক বাক্য বলি তখন কিন্তু অনেক বড় বড় বাক্য বলি, কারণ হচ্ছে কি এবং ও আর তথাপি যদি ইয়া তথা কিংবা এগুলা কিন্তু যুক্ত করেই বলি, নাকি? কয়েকদিন আগেও তোমাদেরকে এগুলা দেখিয়ে দিয়েছি গত ক্লাসগুলোতে। দেখো, ফুসফুসে বায়ু সঞ্চয়ের বা ফুসফুসকে বিশ্রাম দেওয়ার জন্য শ্বাসযন্ত্র মাঝে মাঝে থামে, তবে এই থামার মধ্যে রয়েছে একটি নিয়মের ধারাবাহিকতা। কেননা না থেমে এক নাগাড়ে বিরামহীন ভাবে কথা বলে গেলে অর্থের বিপত্তি ঘটতে পারে। ঘটে না? অর্থের বিপত্তি ঘটে না, বলতো? ইয়েস স্যার। এখানে যদি এরকম বলি, এখানে প্রস্রাব করিবেন, এখানে যদি আমরা এখন কি কমা দিলাম এবং কমার ব্যবহার না করে কি হয় এটাও দেখব। এই বাক্যটা আমরা প্রায় কোথায় দেওয়ালে
বা হচ্ছে কি ইম্পর্টেন্ট জায়গাগুলোতে দেখতে পাই না? দেখতে পাই। এখানে প্রস্রাব করিবেন না, এখানে প্রস্রাব করিবেন না, করিলে 500 টাকা জরিমানা। এখন যদি আমরা এই কমাটা এখানে না দিয়ে এখানে দিয়ে দিই তাহলে কি হবে বলো তো? বাধ্য করতে বলবেন। হয়ে যাবে, অর্থের পরিবর্তন হয়ে গেল না? একবার আমরা Yes, sir. বলছি যখন এখানে আমরা প্রস্রাব কমাটা করবেন। এখানে ব্যবহার করছি তখন বলছি কি এখানে প্রস্রাব করিবেন না। এখানে আমরা বুঝতে পারছি যে এখানে প্রস্রাব করলে কত 500 টাকা জরিমানা দিতে হবে। আর যখনই কমাটা আমরা এখানে ব্যবহার করছি তখনই কি বলা হচ্ছে এখানে প্রস্রাব করিবেন, অর্থাৎ এখানে আমাকে প্রস্রাব করতেই হবে, না করলে মানে 500 টাকা, অর্থটা উল্টে যাচ্ছে। না না করলে 500 টাকা জরিমানা। তাহলে দেখো এই একটা শুধু কমা ব্যবহারের কারণে কি হয়ে গেল, এই বাক্যটারই অর্থ সম্পূর্ণভাবে উল্টে যাচ্ছে বা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাচ্ছে। একবার নিষেধ করা হচ্ছে আবার একবার আদেশ করা হচ্ছে শুধুমাত্র একটা কমা ব্যবহারের কারণে, তাই না? এখানে প্রস্রাব করিবেন না, এটা কি একটা নিষেধ বুঝাচ্ছে না? নিষেধ বুঝাচ্ছে, করিলে 500 টাকা জরিমানা। কিন্তু যখনই আমরা এখানে কমাটা ব্যবহার করছি তখন কি হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে এখানে প্রস্রাব করিবেন, অর্থাৎ আদেশ করা হচ্ছে। দেখো এই একটা কমা ব্যবহারের কারণেই একটা এত বড় বাক্যের কিংবা হচ্ছে একটা মানুষকে কি করছে, বিড়ম্বনার শিকার করছে শুধুমাত্র কমা ব্যবহার। তাহলে আমাদের উচিত বিরাম চিহ্নগুলোর সুষ্ঠু ব্যবহার শেখা। বলছে বাক্যটিতে যে ভাব প্রকাশিত হয়েছে তা মূলত সেখানেই। কারণ হচ্ছে যদি আমরা এইটার কমা ব্যবহার ভুল করি তাহলে অর্থটা উল্টে যাবে। আবার বিরাম চিহ্নকে অন্যভাবে বিন্যস্ত করলে অর্থের ক্ষেত্রে বিশেষ পরিবর্তন ঘটে। তুমি ওখানে যেও না, গেলে গন্ডগোল হবে। এটাকে যদি আমরা শুধুমাত্র কমাটাকে উল্টিয়ে দিই বা উঠিয়ে দিই তাহলে আবার অর্থটা অন্য হয়ে যাবে। যে কোনো ভাষায় লেখ্য রূপে বিরাম চিহ্নের ব্যবহার অপরিহার্য। সুতরাং লেখার ক্ষেত্রে বক্তব্যকে যথাযথভাবে প্রকাশ এবং অর্থকে সুস্পষ্টভাবে উপস্থাপনের জন্য যেসব চিহ্ন ব্যবহৃত হয় সেগুলোই হচ্ছে বিরাম চিহ্ন, জ্যোতি চিহ্ন বা ছেদ চিহ্ন। এখন দেখো আমরা কি শিখব, ছেদ বা বিরাম চিহ্নের কাজ। ঠিক আছে, কাজগুলো আছে তিনটি। একটাকে কি বলা হচ্ছে, বাক্যে ব্যবহৃত পদগুচ্ছকে ভাব অনুসারে অর্থবহ করা, যেটা আমি এক্ষুনি দেখালাম। বাক্যে পদগুচ্ছকে ভাব অনুসারে অর্থবহ করা। থ্যাংক ইউ ভেরি মাচ, অনুসারে অর্থবহ করা। যেটা কিন্তু আমরা আরেকটু আগে করে দিলাম, ঠিক আছে? তারপরে কি বলা হচ্ছে, বাক্যাংশ সংগ্রথিত ও পৃথক করা। তারপরে কি বলা হচ্ছে, বাক্যের সমাপ্তি নির্দেশ করা। বাক্যের সমাপ্তি নির্দেশ করা, ঠিক আছে? তাহলে বিরাম চিহ্নের কাজগুলো কি কি বলতো? বাক্যে ব্যবহৃত পদগুচ্ছকে ভাব অনুসারে কি বলছে, অর্থবহ করছে। অর্থবহ কারণ করা। হচ্ছে
ও বাক্যটা আমাদের কিসের জন্য লেখা হয়েছে সেটাকে আমাদের বুঝতে সহযোগিতা করছে, তাই না? তাই তো নাকি? ইয়েস স্যার। হ্যাঁ। ইয়েস স্যার। এখন দেখো আমাদের বিরাম চিহ্নের পরিচয় আছে, আছে। তোমাদের এখানে দেখো বইয়ে 18টি বিরাম চিহ্ন দেওয়া আছে। যদিও বা আমি আরেকটু আগেও বললাম যে যদি তোমাদের এরকম প্রশ্ন আসে, যদিও বা তোমাদের আসবে না, তারপরেও যদি প্রশ্ন আসে যে বিরাম চিহ্ন কতটি, তাহলে অবশ্যই দিবা 12টি। কিন্তু তোমাদের বইয়ে কতটি পাওয়া যায়? 18টি। পরিচয়, বিরাম চিহ্ন কোনটা, কতক্ষণ থামতে হয়, এটা কিন্তু আমাদেরকে অবশ্যই ভালো করে শিখতে হবে। কারণ হচ্ছে এগুলোই পরীক্ষাতে বেশি আসে। কি বলা হচ্ছে? কমা। দেখো বিরাম চিহ্নের পরিচয় বলছে বাংলা ভাষায় ব্যবহৃত বিরাম চিহ্নগুলোর নাম, আকার ও বিরামের সময় উল্লেখ করে নিচে একটি তালিকা প্রকাশ করা হলো বা তালিকা দেওয়া হলো। কমার কথা বলছে, কমা হলে এক বলতে যে সময় প্রয়োজন সে সময়ই থামতে হবে, ঠিক আছে? তারপরে কি বলা ওকে হচ্ছে? সেমিকলন। এক বলার দ্বিগুণ সময় হচ্ছে সেমিকলন। সেমিকোলন। বুঝতে পেরেছো? এক বলার দ্বিগুণ সময় অর্থাৎ এক এক এরকম সময় তোমাকে থামতে হবে। তারপরে বলা হচ্ছে এক একের দ্বিগুণ যদি বলা হয় তাহলে তো কিন্তু দুই হয়ে যায়। তাহলে দুই বললে কিন্তু এটা হবে না, কারণ এককে দুইবার বলতে হবে। এক 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 এক, তাহলে হচ্ছে এটা সেমিকলন হবে। 1 সেকেন্ড থামতে হবে, তাহলে হচ্ছে দাড়ি বা পূর্ণচ্ছেদ। দাড়ি বা পূর্ণচ্ছেদ। এরকম আরো কতটি আছে? আরো 6টি বিরাম চিহ্ন আছে যেগুলোর শেষে 1 সেকেন্ড থামতে হয়। বুঝতে পেরেছ? তাহলে এর আগে আমি প্রান্তিক বিরাম চিহ্ন কয়টি বলেছি? স্যার 3টি। 3টি বলেছি। আচ্ছা সমুদ্র বলো তো একটার নাম। সমুদ্র শুনতে পাচ্ছ? মাশরাফি বলো। সমুদ্র মনে হয় ঘুমাচ্ছে। মাশরাফি, মাশরাফিও ঘুমাচ্ছ নাকি? মুহিব, ইয়েস স্যার। একটার নাম বলো। স্যার দাড়ি। দাড়ি। তারপরে বলো কামরুল। স্যার বলবো? হ্যাঁ বলো। দাড়ি বলা হয়েছে, আর কি কি আছে? প্রশ্নবোধক আর হচ্ছে বিস্ময় সূচক, তাই তো? হ্যাঁ। বিস্ময় চিহ্ন আর হচ্ছে প্রশ্ন চিহ্ন। তোমাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আমাদেরকে দেখো প্রান্তিক বিরাম চিহ্ন আমরা শিখেছি কয়টি? 3টি। এবার দেখো এই প্রান্তিক বিরাম চিহ্নগুলোর মধ্যে আছে 1 নাম্বার হচ্ছে দাড়ি। তাহলে দাড়ির অপর নাম কি? পূর্ণচ্ছেদ। দাড়ির অপর নাম কি বললাম? পূর্ণচ্ছেদ। পূর্ণচ্ছেদ। দেখো তারপরে কি বলা হচ্ছে যে যদি দাড়ি থাকে তাহলে ওখানে 1 সেকেন্ড থামতে হবে। এরকম ভাবে প্রশ্ন চিহ্ন বা প্রশ্ন চিহ্নের অপর নাম হচ্ছে জিজ্ঞাসা চিহ্ন, তখনও কিন্তু 1 সেকেন্ড থামতে হবে। আবার বলা হচ্ছে বিস্ময় চিহ্ন, তখনও 1 সেকেন্ড, কোলন 1 সেকেন্ড, তারপরে কোলন ড্যাশ 1 সেকেন্ড, তারপরে ড্যাশ 1 সেকেন্ড। বুঝতে পেরেছো? ইয়েস আমরা স্যার। তাহলে পেয়ে গেলাম 1 সেকেন্ড করে থামতে হবে এই কি বিরাম চিহ্নগুলো। কয়টি? 6টি। বুঝতে 6টি। পেরেছো? হ্যাঁ। তারপরে বলছে যে কোন রূপ থামার প্রয়োজন নেই এরকম বিরাম চিহ্ন আরো আছে। তাহলে আমরা যদি ভাগ করি যে এক বলতে যে সময় লাগে, এক বলতে যে সময় লাগে এরকম বিরাম চিহ্ন কয়টি? 2টি। স্যার 2টি। 2টি। 1 নাম্বার হচ্ছে কি কমা, আর আরেকটা কমা কি? আর আরেকটা স্যার বলো। উদ্ধৃতি চিহ্ন। উদ্ধৃত চিহ্ন। হ্যাঁ, উদ্ধৃতি চিহ্ন। উদ্ধৃতি চিহ্ন। এবার দেখো যদি এক বলার দ্বিগুণ সময়
বলো। স্যার দাড়ি, শুধু দাড়ি। এক বলার দ্বিগুণ সময় হচ্ছে সেমিকোলন। আমি তো এক্ষুনি বললাম, আর এটাই একটি, বুঝতে পেরেছো? 1 সেকেন্ড থামতে হবে, এরকম হচ্ছে তখন দাড়ি হবে। 1 সেকেন্ড থামতে হবে, এরকম হচ্ছে 6টি। 6টি। বিরাম চিহ্ন হচ্ছে কয়টি? 6টি। কি কি? দাড়ি, দাড়ি, তারপরে হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন, প্রশ্ন চিহ্ন, বিস্ময় চিহ্ন, প্রশ্ন চিহ্ন, কোলন, তারপরে হচ্ছে কি বিস্ময় চিহ্ন, কোলন, চিহ্ন, তারপরে হচ্ছে কি কোলন, কোলন, কোলন ড্যাশ, তারপরে হচ্ছে কোলন ড্যাশ, ড্যাশ। ড্যাশ, আর হচ্ছে ড্যাশ। ঠিক আছে? আমাদের এইভাবে যদি ভাগ ভাগ করে তোমরা শিখতে পারো, তাহলে দেখবা যে আমাদের অনেক শিখা হয়ে গেছে। এখানে 2টি, 1টি, কয়টি হলো? 2 আর 1-এ 3 আর 6, 9টি হয়ে গেল শিখা, নাকি? 9টি হয়ে গেল না? ইয়েস স্যার। 9টি বিরাম চিহ্ন ছাড়া অন্য যে বিরাম চিহ্নগুলো আছে সেগুলোতে তোমার থামার প্রয়োজন নাই। থামার প্রয়োজন নাই এরকম বিরাম চিহ্ন, যেমন হাইফেন একটা, তারপরে হচ্ছে কি ব্র্যাকেট যতগুলো আছে, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, যতগুলা ব্র্যাকেট আছে এগুলোতে তোমার থামার কোনো প্রয়োজন নেই। তারপরে হচ্ছে ধাতু চিহ্ন, বা আমরা যেটা অঙ্কের কথা বলি রুট চিহ্ন, ওখানেও থামার প্রয়োজন নেই। তারপরে হচ্ছে কি আমরা গেটার দেম এবং লেস দেম এবং হচ্ছে কি গেটার দেম, এগুলো তো সমান চিহ্ন। প্রয়োজন নাই। তারপরে সমান চিহ্নতেও তোমার থামার প্রয়োজন নাই, বুঝতে পেরেছো? সর্বশেষ হচ্ছে বিন্দু, বিন্দু বা সংক্ষেপণ চিহ্ন, এগুলো তো আমাদের থামার কোনো প্রয়োজন নেই। তাহলে আজকে যে বিরাম চিহ্ন নিয়ে আমরা যে ক্লাসগুলো নিলাম, এটাতে কারো কোনো প্রশ্ন আছে বলো তো? নো স্যার। যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে প্রশ্ন করতে পারবে। এখনো দেখো, ভেবেচিন্তে দেখো। আমি প্রশ্ন করব? স্যার করেন। মাশরাফি বলো। মাশরাফি তো কথাই বলছে না, তাহলে কি করে হবে? 1 সেকেন্ড থামতে হয়। এই বিরাম চিহ্নগুলোর নাম বলো মাশরাফি। মাশরাফি কি ক্লাসে আছো, নাকি হচ্ছে ক্লাস থেকে বেরিয়ে গেছো? ক্লাসে তো দেখতে পাচ্ছি তোমাকে। স্যার বলবো। মাশরাফি, রাফিউল বলো। রাফিউল। স্যার বলি। হ্যাঁ, 6টি বলতে হবে, বলো। দাড়ি, জিজ্ঞাসা চিহ্ন, বিস্ময় চিহ্ন, কোলন, কোলন ড্যাশ আর ড্যাশ। থ্যাংক ইউ ভেরি মাচ মাহমুদ, তোমাকে মেনি মেনি থ্যাঙ্কস। এখন দেখো আমরা কমার ব্যবহারটা শিখবো, তবে আমাদেরকে কমা খুব ভালোভাবে শিখতে হবে। কারণ তোমার আমাদের বিরাম চিহ্ন যতগুলো ব্যবহার হয়, এর মধ্যে ম্যাক্সিমাম আমরা বেশি ব্যবহার করে থাকি কমার ক্ষেত্রে, বুঝতে পেরেছো? তাহলে আগামী ক্লাসে তোমরা কমার ব্যবহারটা একটু ভালো করে দেখবা, ঠিক আছে? আমি ইনশাআল্লাহ তোমাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকের মতন ক্লাস শেষ করছি। আবারও বলছি, তোমরা যে অ্যাসাইনমেন্ট লিখছো, এই অ্যাসাইনমেন্টের যে লেখাগুলো, এগুলো খুব সুন্দর করে লিখবা। যদি অ্যাসাইনমেন্টের লেখা খারাপ হয় তাহলে কিন্তু তোমাদের নাম্বার কমে যাবে। দয়া করে অ্যাসাইনমেন্টের লেখাগুলো খুব সুন্দর করবা এবং কাটাকাটি বর্জন করবা, ঠিক আছে? আর যে কোনো এক পৃষ্ঠাতেই শুধুমাত্র লিখবা। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।